সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাস একাডেমির পক্ষ থেকে। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টা হচ্ছে যারা এবার কলেজ ভর্তির জন্য অপেক্ষা করছো এবং একাদশ শ্রেণী ভর্তির জন্য যারা আবেদন করেছো তারা অনেকেই কিন্তু কিভাবে কলেজটা সিলেক্ট হয়, কোন স্কোরের ভিত্তিতে কলেজটা সিলেক্ট হয় সেই বিষয়গুলো কিন্তু জানো না। এই বিষয়টা কিন্তু বোর্ড ক্লিয়ার করে দিয়েছে যে তোমাদের মোট মার্কসের উপর না সাবজেক্টের উপর তোমার কলেজটা সিলেক্ট হবে বা তোমার স্কোরটা কিভাবে গণনা করা হবে, যার ভিত্তিতে তোমার কলেজটা সিলেক্ট করে দেবে, এটা কিন্তু বোর্ড নির্ধারণ করে দিয়েছে। চলো আমরা বোর্ডের সেই নীতিমালা অনুসারে আমরা আজকে আলোচনা করি যে কিভাবে তোমার কলেজটাকে তুমি সিলেক্ট করতে পারো। তাহলে চলো আমরা আসল বিষয়ে চলে যাই। যে কোনো একটা ব্রাউজার ওপেন করে xiclassadmission.gov.bd এই ওয়েবসাইটে যদি প্রবেশ করো, অর্থাৎ যে ওয়েবসাইট থেকে তুমি আবেদন করেছো সেই ওয়েবসাইটে প্রবেশ করার পরে তুমি এইদিকে কতগুলো মেনু দেখতে পারবে। এই মেনুগুলোর মধ্যে প্রথমেই দ্বিতীয় নাম্বারে আসা হচ্ছে নীতিমালা। এই নীতিমালাতে যদি ক্লিক করো তাহলে একটা নীতিমালা ডাউনলোড হবে। এই নীতিমালাতে কিন্তু ক্লিয়ার করে দিয়েছে, যে আমি নীতিমালাটা ডাউনলোড করে রেখেছি। নীতিমালাতে কিন্তু ক্লিয়ার করে দিয়েছে যে প্রার্থীটাকে কিভাবে নির্বাচন করবে। প্রার্থী নির্বাচনের অনুসরণীয় পদ্ধতি যেটা, এটা হচ্ছে 3.0। এইখানে কিন্তু সকল কিছু ভালোভাবে বর্ণনা করা আছে যে কিভাবে প্রার্থীটা নির্ধারণ করবে। তো আমরা যদি প্রথম থেকে একটু দেখি, যে এখানে কিন্তু স্পষ্ট বলা আছে যে ভর্তির জন্য কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না, কেবলমাত্র এসএসসি বা সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে। আর এই ক্ষেত্রে দেখো, কলেজের ক্ষেত্রে আমরা আগে যেটা দেখতাম সেটা হচ্ছে কিছু কোঠা থাকতো, এবার কিন্তু কোঠা নাই। কোঠাটা হচ্ছে 93%, শুধুমাত্র সাধারণ কোঠা। এই সাধারণ কোঠাটা হচ্ছে একদম 93%, আর বাকি 7% অন্যান্য কোঠাগুলো রেখেছে। এর ভিতরে কর্মচারী মানে মন্ত্রণালয়ে যে সকল কর্মকর্তা কর্মচারী আছে তাদের জন্য 1% কোঠা, অধীনস্থ দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য 1% সহ মোট 2%, আর হচ্ছে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যার জন্য হচ্ছে 5% কোঠা। এই 7% কিন্তু মূলত কোঠার অধীনে রেখেছে, তাছাড়া কিন্তু আর কোনো কোঠা নাই। তবে এই 7% নিতে হলেও যেটা করতে হবে, তাদেরকে এই যে প্রমাণ বা গেজেট, বিশেষ করে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে এইগুলো কিন্তু দেখাতে হবে। এই প্রমাণপত্র দেখাইতে না পারলে তারা কিন্তু এই সুবিধাটা পাবেন না। 3.3 বলছে উপনীত 3.2 বর্ণিত কোঠা পদ্ধতি শুধুমাত্র 25-26 শিক্ষাবর্ষে, অন্য কোনো শিক্ষাবর্ষের জন্য কিন্তু এটা প্রযোজ্য না। শুধুমাত্র এই 25 এবং 26 শিক্ষাবর্ষে, হয়তো বা এরপরে এই কোঠাটা হতে নাও রাখতে পারে। এরপরে হচ্ছে সমান জিপিএ প্রাপ্তদের ক্ষেত্রে মোট নাম্বারের ভিত্তিতে মেধাক্রম নির্ধারিত হবে। যারা সমান জিপিএ পেয়েছে তাদের ক্ষেত্রে নাম্বারের ভিত্তিতে মেধাক্রমটা নির্ধারণ করা হবে মোট নাম্বারের ভিত্তিতে। আর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে গ্রেড পয়েন্ট ও প্রাপ্ত নম্বর সমতুল্য করে হিসাব করতে হবে। অর্থাৎ এই সকল বোর্ড থেকে যারা পাশ করেছে তাদেরও গ্রেড পয়েন্ট এবং প্রাপ্ত নম্বর সমতল করে হিসাব করা হবে। এছাড়া বিভিন্ন সালে গ্রেড পয়েন্ট ও প্রাপ্ত নম্বর সমতল করে হিসাব করা হবে। আরো যদি যাদের সেমিস্টার আছে সেই নাম্বারগুলো প্রাপ্ত নম্বরের সাথে ধরে এগুলো সমতুল ধরে এগুলো হিসাব করা হবে। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে আলাদাভাবে কয়েকটা ক্যাটাগরি দিয়েছে, যে বিজ্ঞান বিভাগে ক্ষেত্রে যারা সমান নম্বর পেয়েছে তারা মূলত কিভাবে নির্ধারিত হবে। তাদের জন্য দুইটা সাবজেক্ট দিয়েছে, একটা হচ্ছে গণিত আর একটা হচ্ছে উচ্চতর। এই দুইটা বিষয়, উচ্চতর গণিত অথবা জীব, এই দুইটা বিষয়ের ভিত্তিতে বিবেচনায় আনতে হবে যে তারা মেধাক্রম কার আগে যাবে আর কার পরে যাবে। এখানে বলেছে যে উদ্ভূত যদি এই ব্যবস্থা করেও জটিলতা নিরসন না হয়, তবে পর্যায়ক্রমে ইংরেজি, পদার্থবিজ্ঞান এবং রসায়ন মোট নাম্বার কিন্তু দেখবে। অর্থাৎ এই গণিত, উচ্চতর গণিত, জীব এগুলোর নাম্বার দেখার পরেও যদি তাদের স্কোর সমান হয়ে যায়, সেক্ষেত্রে আরো 3টা সাবজেক্ট হিসাব করবে, সেটা হচ্ছে ইংরেজি, পদার্থবিজ্ঞান এবং রসায়ন। মানবিক এবং ব্যবসার ক্ষেত্রে মোট নম্বর বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে পর্যায়ক্রমে ইংরেজি,
গণিত এবং বাংলা বিষয়, এই তিনটা বিষয় দেখবে, ইংরেজি, গণিত এবং বাংলা বিষয়। এক বিভাগের প্রার্থী অন্য বিভাগে ভর্তির ক্ষেত্রে জিপিএ একই হলে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারিত হবে। সর্বমোট প্রাপ্ত ভিত্তিতে মাধ্যমের মেধাক্রম নির্ধারিত হবে যদি সেম হয়। এক্ষেত্রে প্রার্থী বাছাই করবে উদ্ভূত জটিলতা নিরসন না হলে ইংরেজি, গণিত, বাংলা এই সকল বিষয়গুলো কিন্তু দেখা হবে। আচ্ছা, এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দিয়েছে, দেখুন নীতিমালা যা কিছুই থাকুক না কেন, স্কুল অ্যান্ড কলেজ সমমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিজস্ব প্রতিষ্ঠান হতে যে সকল শিক্ষার্থীগণ উত্তীর্ণ হয়েছে তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। তারা আগে সেই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পাবে। নিজস্ব শিক্ষার্থীগণ স্ব বিভাগে ভর্তি হওয়ার পরে যদি কোনো সিট থাকে তাহলে সেই শূন্য পদে বাইরে থেকে শিক্ষার্থী নিতে পারে। এখানে নিজস্ব প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার ক্ষেত্রে নাম্বার যাই হোক না কেন, রেজাল্ট যাই হোক না কেন, তারা কিন্তু অগ্রাধিকার পাবে। এই বিষয়টা কিন্তু এখানে স্পষ্ট করে বলে। কোনো কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে ভর্তির জন্য সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ যোগ্যতা নির্ধারণ করতে পারে। ন্যূনতম যোগ্যতা মানে কত পয়েন্ট দেবে, যে একটা নির্দিষ্ট পয়েন্ট থাকলে তারা অ্যাপ্লাই করতে পারবে, তাছাড়া অ্যাপ্লাই করতে পারবে না, এটা কিন্তু কলেজ যোগ্যতা নির্ধারণ করে দিতে পারে। বিশেষ করে শহরে যে ভালো কলেজগুলো আছে এই কলেজগুলো কিন্তু এই কাজটা করে। কলেজ এবং সমমানের প্রতিষ্ঠানকে তাদের ভর্তির সংক্রান্ত সকল তথ্য ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে প্রকাশ করতে হবে। সকল কলেজ, উচ্চ মাধ্যমিক বা সমমানের শিক্ষা বোর্ড কর্তৃক ভর্তির জন্য যে আসন প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে বা তালিকা নির্ধারণ করা হয়েছে, সেই আসনের বেশি কিন্তু ভর্তি করতে পারবে না। কোনো প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বোর্ডের আসন তালিকা এবং সময়ের বাইরে ইচ্ছাকৃতভাবে ভর্তি করার কিন্তু ক্ষমতা রাখে না। এসএসসি বা সমমান পরীক্ষার যে ফল প্রকাশটা হয়েছে, ফল প্রকাশ থেকে 45 দিনের মধ্যে এই ভর্তির সকল কার্যক্রম কিন্তু শেষ করতে হবে। এর বাইরে কিন্তু কোনোভাবেই শিডিউল ঘোষণা করা যাবে না, এটা কিন্তু বোর্ডের নির্দেশ। তো এই ছিল মূলত আজকের বিষয়, যে তোমাদের ভর্তির জন্য আসলে কোন কোন ক্যাটাগরির উপর তোমাদের স্কোরটা করা হবে। আশা করি এই আলোচনার মাধ্যমে তোমরা সবাই ক্লিয়ার হয়ে গেছো। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর শিক্ষা বিষয়ক সকল ভিডিওগুলো আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত দিয়ে থাকি। অবশ্যই চ্যানেলের সাথে থাকবে এবং শিক্ষা বিষয়ক সকল খবরের জন্য আপডেট থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।